সরকারি চাকরির বেতন মাসে ৩৫,০০০ টাকা, অথচ ঢাকা, কক্সবাজার সহ দেশের ৫ জেলায় ফ্ল্যাট, জমি মিলিয়ে তার সম্পদ ৫০ কোটি টাকার কাছাকাছি। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড আর ৫ কোটি টাকা দামের ফ্ল্যাটও আছে সেখানে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ১ মাসের ছুটিতে গেছেন যুক্তরাষ্ট্রে, ফেরেননি ৬ মাস পরও। তিনি সেলিম হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পার্সোনাল অফিসার। রাজধানীর চন্দ্রিমা হাউজিং চলছে ১৩ তলা ভবনের কাজ। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সেলিম হোসেনের একটি এবং তার স্ত্রীর নামে আছে আরও একটি ফ্ল্যাট। নবীনগর হাউজিংয়ের নির্মাণাধীন ব্লু হ্যাভেন, এখানেও সেলিমের নামে ২টি ফ্ল্যাট। পাশের ভবনেও আছে আরও একটি। আর কল্যাণপুরের দক্ষিণা বাতায়নের ২টি ফ্ল্যাটের একটি কিনেছেন ভাই মেহেদি হাসানের নামে। ভাইয়ের কাছেই আসলে আমরা দিই ভাড়াটা। আমরা সেলিম ভাইয়া নামে ওনাকে হচ্ছে চিনি, বাদ বাকি ওনার ডিটেলস হচ্ছে কোথায় কি এগুলো আসলে আমরা জানি। নিজের গ্রাম চুয়াডাঙ্গার তিওর বিলাতেও বানাচ্ছেন ৩ তলা বাড়ি। জমি কিনেছেন ঝিনাইদহ, যশোর, আশুলিয়া এবং কক্সবাজারের ইনানিতে। বাড়িঘাড়ু অনেকদিন তো হইলে এসির ব্যবসা করেছে, ওর হইলে অন্যান্য পিরাফেট পড়ি টাকা পয়সা হয়েছে, ওর খালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেয়। দেশের গণ্ডি ছাড়িয়ে সম্পদ আছে বিদেশেও। নিউ ইয়র্কের এই বিলাসবহুল ভবনে ফ্ল্যাট কিনেছেন ৫ কোটিতে, নিয়েছেন গ্রিন কার্ডও। এখানে অনেকদিন দেখা গিয়েছে, বাট এই রিসেন্ট অনেকদিন হয়ে গেছে যে আমরা তাকে দেখতে পাচ্ছি না। আর তাছাড়া অনেক খোঁজখবর নিয়ে দেখা গেছে যে উনি বাংলাদেশে অনেক ফ্রড করে এখানে এসেছেন। এখন রিসেন্ট ওনার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। ২০১১ সালের সেপ্টেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে যোগ দেন সেলিম। বেতন ছিল ৯,০০০ টাকা, যা এখন বেড়ে হয়েছে ৩৫,০০০। প্রশাসনের যে পর্যায়ে তিনি চাকরি করুক না কেন, যদি আগে রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে থাকেন এবং তার দল যদি ক্ষমতায় থাকেন, তাহলে এখান থেকে এই দুর্নীতি কিংবা ক্ষমতার কিংবা সুযোগ সুবিধার অপব্যবহার করে অবৈধভাবে আয় উপার্জনের একটা ক্ষেত্র তৈরি হয়। ২০২৪ সালে সব মিলিয়ে ৪,২০,০০০ টাকা বেতন পেয়েছেন সেলিম। তবে একই বছরে জাকাত দিয়েছেন প্রায় ১৭ লাখ টাকা। ধরা পড়লে কি অবস্থা তার জন্য অপেক্ষা করছে, কি শাস্তি তার জন্য অপেক্ষা করছে, এই দৃষ্টান্ত যতক্ষণ পর্যন্ত খুব কার্যকরীভাবে সমাজের মধ্যে তৈরি করা সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাস্তবতার বা এই মানসিকতার পরিবর্তন হবে না। এসব বিষয়ে কথা বলতে সেলিম হোসেনকে ফোন দিলেও ধরেননি। বক্তব্য দিতে রাজি নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। তবে জানানো হয়েছে সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একজন সেলিম হোসেন, বেতন মাত্র ৩৫,০০০ টাকা। এই বেতনে তো রাজধানী ঢাকায় বাড়ি ভাড়া দিয়ে থাকা মুশকিল। সেখানে সেলিম হোসেন গড়েছেন বিপুল সম্পদ। সরকারি কর্মকর্তাদের বছর শেষে আয় ব্যয় এবং সম্পদের হিসেব নেয়ার যে বিষয়টি সরকার ভাবছে, সেটি চালু করা গেলে সেলিম হোসেনদের অবৈধ সম্পদ অর্জনের পথ অনেকটাই রুদ্ধ করা যেত। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটের অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলন কলাবাগান থানার আহ্বায়ক সহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদের বিরুদ্ধে ডাকাতির মামলা করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ধানমন্ডির রাসেল স্কোয়ারে কাবিকো কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অফিস সন্দেহে হামলা চালায় কয়েকজন। এ সময় ৩ লাখ টাকা ও ৪টি কম্পিউটার লুট করা হয় বলে অভিযোগ ওঠে। দেখছি একটা কম্পিউটার, একটা কম্পিউটারের ওই যে পিসিটিসি ওই বক্সে করে চলে যাচ্ছে রিক্সায় করে একটা ছেলে, অল্প বয়স। জাতীয় জরুরি সেবা নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে যায় যৌথ বাহিনী। আটক করে ১৪ জনকে। তাদের কাছ থেকে ৩১,০০০ টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের কলাবাগানের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ বিভিন্ন পদের নেতাকর্মী রয়েছেন। ৩ লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ওগুলো নিয়ে যায়। তো পুলিশ এবং সেনাবাহিনী এট এ টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে ১৪ জনকে আটক করতে সমর্থ হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে দ্রুত বিচারের ধারায় মামলা করেছে পুলিশ। এই মামলায় আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সমন্বয়ক নাই, কেউ সমন্বয়ক নাই। এটা যিনি আছেন উনি হলেন কলাবাগান
থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সমন্বয়ক না। এই ধরনের ঘটনায় আইন নিজের হাতে না তুলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছে পুলিশ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে দলের প্রথম সাধারণ সভায় একথা বলেন তিনি। দলে যারা অর্থায়ন করছে নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় প্রকাশ সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। আত্মপ্রকাশের এক সপ্তাহ পর রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশজুড়ে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কঠোর হতে হবে। এ সময় নিজ দলের নারী নেতৃত্বের ওপর সাইবার বুলিংয়ের অভিযোগও আনেন তিনি। যারা নারী সদস্যবৃন্দ রয়েছে খুবই স্পেসিফিকভাবে তাদেরকে চিহ্নিত করে সাইবার জগতে নানা ধরনের অপপ্রচার চলছে, বুলিং চলছে এবং এক ধরনের হেনস্থার মধ্য দিয়ে তাদেরকে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত ফ্যাসিবাদী সরকার, তাদের কর্মী, সেই সকল মানুষরা এই কার্যক্রমে অনেক বেশি যুক্ত হচ্ছেন। দলের অর্থায়নের বিষয়ে নাহিদ বলেন, নানা মহল থেকে অনেকেই অর্থায়ন করছে, কিন্তু নিরাপত্তার কারণে তাদের পরিচয় প্রকাশ করা সম্ভব নয়। যে কেউ এখানে অংশীদার হতে পারেন। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা সরকার থেকে দিতে হবে। আসলে সেই কালচার তো আসলে বাংলাদেশে এখনো তৈরি করা যায় না, কিন্তু আমরা চাই সেই কালচারটা হোক এবং সকল রাজনৈতিক দলই সেই সংস্কৃতি গ্রহণ করুক। এদিকে নির্বাচনের আগে জুলাইয়ের বিচার ইস্যুতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নির্বাচন পিছিয়ে নেয়ার জন্য জুলাইয়ের বিচার প্রসঙ্গ আগে আনেননি তিনি। বলেন, এখনো অনেক লাশের পরিচয় মেলেনি, বিবেকবান যে কেউ আগে এর বিচারই চাইবে। আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আসলে কেন তারা শুধু নির্বাচন পিছানোর ভয়টা করে? কেন শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে, আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় যাব, এই চিন্তাটা কেন কাজ করে? এদিকে আগামী সোমবার জুলাইয়ে হতাহতদের জন্য ও মঙ্গলবার রাজনীতিবিদ ও বিশিষ্ট জনদের জন্য ইফতারের আয়োজন করেছে এনসিপি। একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সকল শহীদ পরিবার। ধর্ষণ, নির্যাতন ও সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নারী সহিংসতার বিরুদ্ধে নারীরা নামে সংগঠনের কর্মীরা। শুক্রবার বিকেলে সংসদ ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা। রাজধানীর লালমাটিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তুলে ধরে কর্মীরা বলেন, সুপরিকল্পিতভাবে নারীদের ভয় দেখানোর চেষ্টা চলছে। বলেন, সব স্তরেই হয়রানি ও নির্যাতন চললেও উল্টো অপরাধকে উস্কে দেওয়া হচ্ছে। এসবের বিরুদ্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়। সাইবার বুলিং সহ সব ধরনের হেনস্থায় উপযুক্ত শাস্তির বিধান, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 5টি দাবি করেছেন প্রতিবাদকারীরা। অবস্থান কর্মসূচির পর বিক্ষোভ মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। নারীদের বিরুদ্ধে ধারাবাহিক হামলার বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করেনি, অপরাধীকে আইনের আওতায় আনেনি, বরং তাদের নিষ্ক্রিয়তা এসব অপরাধকে আরো উস্কে দিয়েছে। এখনও পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বের হতে পারেনি সমাজ। এই কারণেই সাম্প্রতিক সময়ে দেশে উদ্বেগজনকভাবে নারী নিপীড়নের ঘটনা বেড়েছে। এই মত জুলাই আন্দোলনে নারী নেত্রীদের। পরিস্থিতি উত্তরণে সব রাজনৈতিক দলের নারী সদস্যদের এক হওয়ার আহ্বান তাদের। বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ব্যর্থ হবে রাষ্ট্র। 24-এর গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ব্যাপক প্রশংসা কুড়ায়। এর ফলে স্বৈরাচার বিরোধী আন্দোলন ভিন্ন মাত্রার গতি পায় বলেও মনে করেন অনেকে। সম্মুখ সারিতে থেকে এসব নারী লড়েছেন প্রশাসন আর ক্ষমতাবানদের বিরুদ্ধে। এমন ভূমিকার পরও নারীদের উপর সহিংসতা থামছে না। বিশেষ করে রাজধানীর লালমাটিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেনস্থা আর মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নারীদের বেশ কয়েকজন যোগ দিয়েছেন তরুণদের নতুন রাজনৈতিক দলে। তাদের মতে এর পেছনে সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা অনেকটাই দায়ী। বলছেন, নিপীড়ন সহ সব বৈষম্য দূর করতে এগিয়ে আসতে হবে নারীদেরই। এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের নারীরা আসলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আমাদের মত পথ ভিন্ন থাকতে পারে, কিন্তু নারীর অধিকার এবং নারীর আসলে একটা সুন্দর পরিবেশ এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যে নারীদের জন্য যে বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে আমাদের রাজনৈতিকভাবে সদিচ্ছার প্রয়োজন। এনসিপির এই নেতারা বলেন, সাম্প্রতিক ঘটনাগুলোর বিচার জরুরি। জনসংখ্যার অর্ধেককে নিরাপত্তা দেয়া না গেলে রাষ্ট্রই ব্যর্থ হবে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, মানে আমরা ওই জায়গাটা থেকে কিছু ক্ষেত্রে এখনো হলো গিয়ে বের হয়ে আসতে পারিনি, এবং হলো গিয়ে নারীদের যে মতামত প্রকাশের একটা অধিকার আছে, সেই ব্যাপারটা কিছু ক্ষেত্রে হয়তো আমরা এখনো হলো গিয়ে আমাদের মধ্যে ওই মানার যে ক্ষমতাটা, সেটা আমাদের মাঝে হলো গিয়ে আসেনি। নারীর প্রাপ্য অধিকার আর নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন বলেও জানিয়েছেন এই তরুণ নেতারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা প্রতিবন্ধকতা দূরে সরিয়ে স্বাবলম্বী হচ্ছেন পাহাড়ের নারী। চাকরি না করেও হচ্ছেন সফল উদ্যোক্তা, হচ্ছেন আত্মনির্ভরশীল। উন্নয়ন কর্মীরা বলছেন, পুঁজির সংকট এই যাত্রায় বড় বাধা। তবে এই সমস্যা কাটাতে নানা প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও প্রণোদনা দিচ্ছে অধিদপ্তর। খাগড়াছড়ির নেইমরা মারমা 8 বছর আগে নিজের জমানো 15,000 টাকায় খুলেন স্বপ্নচূড়া রেস্টুরেন্ট। সেখানে এখন কাজ করে 11 নারী। সরকারি মহিলা কলেজ সড়কে ছোট্ট সেই খাবারের দোকান এখন বড় রেস্টুরেন্ট। তাতে কাজ করে জীবিকা চলে অনেকেরই। আর্থিক সমস্যার কারণে আমি পড়ালেখা করতে পারি না, যার কারণে আমি স্বপ্নচূড়াতে জব করে পড়াশোনা করতে পারতেছি। এখানে যা বেতন পাই তা দিয়ে আমার পড়ালেখা খরচ চালাই। তবে এই সাফল্য মেলেনি খুব সহজেই। নানা বাধা পেরিয়ে মাসে 10,000 টাকার মুনাফা আজকে দাঁড়িয়েছে 3 থেকে 3.5 লাখে। 10,000 টাকার লোন নিয়ে শুরু করেছি। এখন আমার বর্তমানে পুঁজি আছে 17 লাখের মতো। আর আমার আগে দৈনিক ইনকাম হয়তো 500-1000, এখন আমার দৈনিক ইনকাম হয় আপনার 30 থেকে 40,000 টাকা। উন্নয়ন কর্মীরা বলছেন, পাহাড়ের নারীরা উদ্যোক্তা হওয়ার পথে পিছিয়ে ভৌগোলিক ও আর্থসামাজিক কারণে। সহজ শর্তে ঋণ না পাওয়ায় আসছে না আত্মনির্ভরশীলতা। লোন পায় তারা আরো অনেক উন্নতি হইতো, কিন্তু এগুলো পাচ্ছে না। এগুলো অনেক নিয়ম কানুন আছে, তাদের ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়ার সাথে মিল হয় না। এই কারণে তাদের একটা লোন পাওয়া হচ্ছে না। লোন যদি পায় তাহলে তারা আরো উন্নতির পথে এগিয়ে আসতে পারে। তবে নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ সহ নানা সহযোগিতা দিচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। প্রশিক্ষণ শেষে আমরা তাদেরকে ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে আসি। এই ক্ষুদ্র ঋণটা আমরা যেটা করি, একক পর্যায়ে নিলে তারা 25,000 টাকা পাচ্ছে, 50,000 টাকা পাচ্ছে। তবে ওরা যদি গ্রুপ হিসেবে নেয়, সেক্ষেত্রে আমরা 2 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে দিতে পারি। তারা বলছে, পর্যাপ্ত প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ পেলে সফল উদ্যোক্তা হতে পারেন পাহাড়ের নারী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুন্দরবন লাগোয়া জনপদ সাতক্ষীরা, সেখানকার 1.5 লাখের বেশি মানুষের জীবিকা এই বাদাবন ঘিরে। একসময় তৎপরতা কমলেও সম্প্রতি আবারও বেড়েছে বনদস্যুদের দৌরাত্ম্য। জেলে বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে তারা, যা জিম্মি হওয়ার ভয়ে অনেকে ছাড়ছেন পেশা, আবার অনেকেই প্রশাসনের কাছে চাইছেন কঠোর পদক্ষেপ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। ই কমার্স ও এপ কমার্স ব্যবসায় নারীর অংশগ্রহণ বাড়ছে। অনলাইন ভিত্তিক 5 লাখ ফেসবুক পেজে 55% নারী। ইক্যাবের হিসেবে ই কমার্স খাতে নারীর অংশগ্রহণ প্রায় 25%। প্রায় 8,000 কোটি টাকার বাজার নারী উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে। দেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লেও তাদের অর্থনৈতিক মুক্তি আসেনি বলে মনে করেন নারী অধিকার কর্মীরা। সুরভি ইয়াসমিন 5 বছর ধরে ভ্রমণ ব্লগ করছেন। দেশের দর্শনীয় স্থান ঘুরে বেড়ান, একাই ছুটে চলেন দেশ থেকে বিদেশে। এরই মধ্যে ভ্রমণ করেছেন ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন সহ 7টি দেশ। বিজ্ঞাপনী সংস্থার 9টা 5টার গদবাঁধা চাকরিতে টেকেনি বাউন্ডুলে মন, তাই হলেন পেশাদার ট্রাভেল ব্লগার। নারী হিসাবে তার এই পথ চলা সহজ ছিল না। তোমার কত দুঃসাহস যে তুমি একটাই মাত্র মেয়ে এরকম সোলো ট্রাভেল করছো, কই আর তো কাউকে দেখছি না। সবাই রান্নার ভিডিও করে, মেকআপের ভিডিও করে, লাইফস্টাইল, কিন্তু I always wanted to be out of the box. সাইক্লিং করা, বাইক চালানো, কোনো একটা দেশে গিয়ে সোলো এখন আমি বাইক চালাতে পারছি, আমি এখন ড্রাইভিং শিখছি। আমার প্ল্যানিং আছে যে আমি মার্শাল আর্ট শিখব। নারী এখন কেবল গৃহস্থলী কাজে সীমাবদ্ধ নয়,
চাকরি ও ব্যবসায় পুরুষের পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠা করছেন। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের হিসাবে ই কমার্স খাতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ এখন প্রায় 25%। তবে ফেসবুক ভিত্তিক ব্যবসায় নারীরা এখন এগিয়ে। অনলাইন বেচা বিক্রির 5 লাখ ফেসবুক পেজে 55% নারী উদ্যোক্তা। ভালো চোখে দেখতে না, মেয়েরা কাজ করবে বাইরে, তাহলে বোধ হয় ভালো না। তো পরে যখন দেখলো যে না আসলে জিনিসটা ভালো, তখন পাশের যারা ছিল তারাও একটু একটু করে তারাও আমাদের দিকে আগায় আসলো। এক সময় চিন্তাও করতে পারি নাই মেলা করব, তাই না? এই যে এখন যেমন আমরা আসলাম, ঠিক এইরকম চেষ্টা করতেছে আপনার বাধা অতিক্রম করতে মেয়েরা। ই কমার্স খাতে বাজার 40,000 কোটি টাকার মতো। এর মধ্যে প্রায় 8,000 কোটি টাকার বাজার নারী উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে। নারী অধিকার কর্মীরা বলছেন, দেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লেও তাদের অর্থনৈতিক মুক্তি এখনো আসেনি। আমি আমার সন্তানের কি খাতে ব্যয় করব, মেয়ে হলে তাকে আমি উচ্চশিক্ষার জন্য ব্যবহার করব না তার বিয়ের জন্য আমি করব, এই যে একটা তার স্বাধীনতা, এবং আমি একটা সঞ্চয় করব, সঞ্চয় করে আমি সেই অর্থটা আবার আমি কাজে লাগবো, এই স্বাধীনতাটা কিন্তু এখনো মেয়েদের নাই আর কি। নারী অধিকার কর্মীরা বলছেন, উন্নয়নের সংগ্রামে নারীর অংশগ্রহণ অস্বীকার করার উপায় নেই। তাই নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে নারী পুরুষের পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ উল ফিতরকে সামনে রেখে দেশ জুড়ে চলছে কাপড় কেনাকাটা। মার্কেট ও শপিং মলগুলোতে বাড়ছে ভিড়, যদিও ক্রেতারা দাম বেশি হওয়ার অভিযোগ করছেন। আসছে ঈদ, রাজধানীর বিভিন্ন বিপণী বিতান ও শপিং মলগুলোতে বাড়তে শুরু করেছে ক্রেতার ভিড়। নিউ মার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কের মতো বড় মার্কেটগুলোতেই ভিড় একটু বেশি। এবারের ঈদে নারীদের জন্য কাফতান কাট, কুঅর্ড সেট, ফ্লেয়ার ড্রেস এবং নকশা করা কুর্তার চাহিদা বেশি। বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলোতেও দেখা গেছে ডিজাইনের নতুনত্ব। তবে বিগত বছরগুলোর তুলনায় দাম বাড়ার অভিযোগ ক্রেতাদের। কোয়ালিটির মধ্যে রিজনেবল প্রাইসে, তো ফ্যাব্রিকটা যাতে ভালো হয়, একটু কমফোর্টেবল হয়, এরকম ড্রেস। থাইল্যান্ডের ড্রেস, এই ড্রেসে আমি আরেক মার্কেটে দেখেছি এবং ডিরেক্ট থাইল্যান্ড থেকেও নিয়ে এসেছে আমার পরিচিত একজনই। বেশি হলে বড় জোর 2,000 টাকা বা 2,500 টাকা হবে, সেই জামার উপরে লিখে রেখেছে 13,000 টাকা। কিনতেই হবে, বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি মেম্বার আছে, যার সামর্থ্য অনুযায়ী দোকানে টোকানে তো ভিড় তো আছেই। পণ্য আমদানির খরচ এবং ডলারের দাম বাড়ার কারণে বেড়েছে কাপড়ের দাম, বলছেন ব্যবসায়ীরা। এখন ক্রেতার সংখ্যা কিছুটা কম হলেও আগামী কয়েকদিনের মধ্যে ক্রেতা বাড়ার আশা করছেন বিক্রেতারা। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো, বাট হোপিং ফর দ্য বেস্ট। নেক্সট কয়েক রোজায় হয়তো বা সেলস আরও বাড়বে। পাকিস্তানি ড্রেস অনেক আসছে, ইন্ডিয়ানও আসছে, ইন্ডিয়ানটা একটু কম আসছে, বাট পাকিস্তানিগুলো অনেক আসছে। প্রাইস মোটামুটি কমই আছে। এখন তো সব কিছুরই একটু দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, তো সেক্ষেত্রে একটু আমাদের কালেকশনের দাম একটু আর কি বাড়া আছে। ফুটপাত থেকে শুরু করে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলোতেও বাড়ছে বিক্রি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্থলবন্দর দিয়ে গত 6 মাসে যাত্রী পারাপার কমে গেছে 80%। আমদানি রপ্তানি কম হওয়ায় রাজস্ব আয় কমেছে অর্ধেকেরও বেশি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারক, রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। এছাড়াও বেকার হয়ে পড়ছেন বন্দরের শ্রমিকরা। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন যাতায়াত করত 5 থেকে 8,000 পাসপোর্ট যাত্রী, আর 600 থেকে 900 ট্রাক যাতায়াত করত নিয়মিত। তবে 5 আগস্টের পর থেকে কমতে শুরু করেছে আমদানি রপ্তানি সহ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন বলছে, বর্তমান পরিস্থিতিতে যাত্রী পারাপার 80% কমেছে। প্রায় 80% যাত্রী যাতায়াত কমে গিয়েছে, যেটা ভিসা শিথিলতার কারণে। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়েও কমেছে যাতায়াত। গত বছর দিনে 1,500 যাত্রী যাতায়াত করলেও বর্তমানে তা নেমেছে 200 জনে। বয়োজ্যেষ্ঠ 65 আপ, যাদের পুরাতন টুরিস্ট ভিসা ছিল তারা, এবং বর্তমানে যে ইন্ডিয়াতে কিছু কুম্ভ মেলার দর্শনার্থী তীর্থ বিষয়ে মানুষ যাওয়া আসা করছে। দর্শনা ইমিগ্রেশন দিয়ে দিনে 4,000 যাত্রী যাতায়াত করলেও বর্তমানে যাচ্ছেন মাত্র 120 জন। গত জানুয়ারিতে রাজস্ব আয় ছিল 2,65,000। এবছর জানুয়ারিতে তা নেমেছে 1,32,000 টাকা। যাত্রীদের যত যাত্রী বেশি আসা যাওয়া করবে তার উপর বেশি নির্ভর করে। যাত্রী ইদানিং খুব কম আসা যাওয়া করার কারণে এই রেভিনিউ অনেকটা কমে গেছে। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি না কমলেও অস্বাভাবিক হারে কমেছে যাত্রী পারাপার। ভিড় ছিল অনেক, 2 ঘন্টা 3 ঘন্টা বোর্ডে লাগে, এখানে তো 2 মিনিট কাম হলে।
দিনাজপুরের হিলি স্থলবন্দরেও পণ্য আমদানি রপ্তানি অর্ধেকে নেমেছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের সাথে কমেছে আমদানি রপ্তানি। অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করে বন্ধ ভুটানের পাথর আমদানি। এতে বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা। পাশের শ্রমিক আমরা কাজ করে খাই, এখন কাজ বন্ধ হয়ে গেছে, মনে গাড়ি কম আসতেছে। ভারত ভিসা কম দেয় আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার কমেছে 80 ভাগ। প্রতিদিন 600 থেকে 700 যাত্রী পারাপার হলেও এখন তা কমে দাঁড়িয়েছে 150 জনে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাতক্ষীরা জেলার 1.5 লাখের বেশি মানুষের জীবিকা সুন্দরবন ঘিরে। সম্প্রতি সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করছে তারা। তাই তো জিম্মি হওয়ার ভয়ে অনেকে ছাড়ছেন পেশা, অনেকে আবার দাবি করেছেন কঠোর প্রশাসনের পদক্ষেপের। 2016 থেকে 2018 সাল পর্যন্ত 32টি দস্যু বাহিনী আত্মসমর্পণ করে সুন্দরবনে। দস্যুমুক্ত ঘোষণা করা হয় সুন্দরবনকে। বনজীবীরা এই সময়ে স্বাচ্ছন্দ্যে মাছ, কাঁকড়া, মধু ও গোলপাতা আহরণ করতে পারতেন। তবে গত 6 মাসে বনদস্যুদের তৎপরতা আবারও বেড়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে। গত জানুয়ারিতে জিম্মি হওয়া 15 জেলের 9 জনই সাতক্ষীরার। অপহরণের 17 দিন পর জনপ্রতি প্রায় 3 লাখ টাকা মুক্তিপণে মেলে মুক্তি। বাঘের ভয়, এদিকে নদীতে কুমিরের ভয়, আবার এদিকে ডাকাতির ভয়। কোন ভাবে থাকবো আমরা? বড় ডাকাতি আমাদের তুলে নিলে একজনের নিয়ে জিম্মি করে রাখলো। এবার বাড়ি ফোন করে বলে দিলে যে আমাদের 50,000 টাকা দিতে হবে, মাথা পিছু 10,000 করে টাকা দিতে হবে। অনেক জনদস্যু বেড়ে গেছে এবং অনেক টুরিস্ট, অনেক জেলেরা আতঙ্কের ভিতরে আছে। এছাড়া সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্পে জড়িত প্রায় 50,000 মানুষ। বনদস্যুদের তৎপরতা বাড়ায় পর্যটক কমে যাওয়ায় হুমকিতে এই খাতের সংশ্লিষ্টরাও। যারা টুরিস্টের ব্যবসা করি, আমাদেরও টুরিস্টের উপরে ব্যাপক ধরনের একটা চাপ পড়ে গেছে। যেমন এই সংবাদ কেউ পাইলে সুন্দরবনে আসতে ভয় পাচ্ছে, যার জন্য আমরাও খুব লসের সম্মুখীন হয়ে গেছি। বনদস্যু হান্নান বাহিনীর 5 সদস্যকে গত মাসে বাগেরহাটের রামপাল থেকে আটক করে কোস্টগার্ড। এদিকে বনদস্যুদের তৎপরতায় উদ্বিগ্ন খোদ প্রশাসন। বনদস্যু বা জলদস্যু তার কথা বলা হয়, সেটি বেড়ে গিয়েছে বলে সবাই দাবি করছে। তো তার প্রেক্ষিতে আমরা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এবং জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এটা উত্থাপন করেছি এবং আমাদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তার অগ্রগতিও প্রতীয়মান হয়েছে। স্থানীয়রা বলছেন, গত 7 মাসে অর্ধশতাধিক জিম্মির ঘটনায় অপহরণের শিকার হয়েছেন সাতক্ষীরার 3 শতাধিক জেলে। তবে এমন তথ্য নেই পুলিশ ও বন বিভাগের কাছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।